আসসালামু আলাইকুম। পার্সেল এক্সপ্রেস কুরিয়ার লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা মূলত পার্সেল এক্সপ্রেস কুরিয়ার মূল উদ্দেশ্য হলো এই ভিডিওটি তাদের জন্য যারা পার্সেল এক্সপ্রেসের সঙ্গে ছোট বড় অনেক বিষয় নিয়ে, অর্থনৈতিক বিষয় নিয়ে এবং ব্যবসায়িক এবং ব্যবসায়িক কারবার করতে আগ্রহী। ব্যবসার শুরুতে বিভিন্ন রকম সমস্যা হয়, তবে সময়ের সাথে তাটা কাটিয়ে ওঠা যায়। পার্সেল এক্সপ্রেস মূলত এমন কিছু ব্যবসায়িক পার্টনারকে খুঁজতেছে যারা একটা জেলার পুরো দায়িত্ব নেবে, অর্থাৎ নিয়ন্ত্রণের কাজ করবে। কোম্পানি শুধুমাত্র ঢাকা থেকে তার জেলায় মাল পাঠাবে, সেখানে সে মালগুলো তার তত্ত্বাবধানে অর্থাৎ কমিশন ভিত্তিক উপায়ে কোম্পানি তো তাদেরকে দিয়ে দেবে একটা কমিশনে, যে এই মালগুলোর পার হেড প্রতি এই কমিশন। এখন এই কমিশন দিয়েই কোম্পানির কাজ শেষ। এখন সেই পার্টনার একটা জেলার জন্য মাল নেবে, পুরো জেলার জন্য মাল নিয়ে কি করবে, সেইগুলো উপজেলা আকারে পৃথক করবে। একটা সদর উপজেলায় সাধারণত অনেক মাল বেশি যায়, অর্থাৎ ডেলিভারিটা বেশি হয় সদরে, কিন্তু উপজেলা পর্যায়ে কম হয় বা শহর অঞ্চলে বেশি হয়। এই প্রবণতাটা আছে। তো এই ধারাবাহিকতাকে সামনে রেখে আমাদের যে লক্ষ্য, আমরা চাই একটা জেলাতে আমরা একজন পার্টনারকেই বেছে নেব। কেন বেছে নেব? তার কারণ হলো, আমার পণ্য যদি 100 পিস পণ্য যায়, তাহলে কি হয়, সে 100 পিসটা একজনের তথ্য বাইরে যায়, একজন কমিশন পায়, সেটা তার হ্যান্ডেলিং করতে এবং কস্টিং খরচটা তার জন্য পোষায়। কিন্তু একই জেলায় যদি আমরা 10টা উপজেলার জন্য যদি 10 জনকে মাল দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তার উপজেলা পর্যন্ত আমাদের মাল পৌঁছানোর খরচটা বেশি পড়ে যায়, ঝামেলা বেশি যায়, সময় নষ্ট হয়। এবং পাশাপাশি উপজেলা ভিত্তিক যারা কাজ করতে চায় তাদেরও সমস্যা, কারণ তাদের কমিশনও তো কমে যায়। যদি একটা সদর জেলায় যদি মাল যায় 100 পিস, তাহলে দেখা গেল কি যে 50টাই যাবে হলো সদরে, আর বাকি 50টা হয়ে যাবে কি উপজেলা পর্যায়ে। তাহলে কি হয় বিষয়টা, তখন উপজেলা পর্যায়ে ওই যে আপনার দূরত্ব বেড়ে যায়, তখন কস্টিং বেড়ে যায়, খরচ বেড়ে যায়। তো ওইভাবে কমিশন বা লভ্যাংশ অতটা সহজ হয় না। এর ফলে উপজেলা যারা আগ্রহ দেখাচ্ছে নেওয়ার জন্য, তারা কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে আগ্রহ কিছুটা হারাবে, যদি পর্যাপ্ত পরিমাণ মাল না পায় বা কমিশন না পায়। তো এর জন্য আমরা চাই যে আমরা একটা জেলা ভিত্তিক এজেন্টকে নিয়োগ দিতে। তাকে অনেক সময় আমরা তো ফ্ল্যাট রেটে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে যে তারা একটা কমিশন পাচ্ছে। পাওয়ার পরে এই উপজেলা কভারেজ বা দূরত্বর বিষয় যেটা বিষয়, সেটা হলো যে অনেক সময় কি হয়, দেখা যায় যে আমার থেকে 30 কিলো দূরে একটা মাল আমাকে ডেলিভারি দিতে হবে। তো 30 কিলো দূরে যদি আমাকে মাল ডেলিভারি দিতে হয়, তাহলে কি করতে হয় এখানে, তাহলে কি হয় যে 30 কিলো দূরত্ব যদি একটা মাল যায়, তখন দেখা যায় যে মালের পরিমাণ কম, তখন সেই ক্ষেত্রে মনে হবে যে আপনার খরচটা অনেক বেশি, হ্যাঁ, এইতে পোষায় না। আসলে আমরা সেই জন্য আমরা মূলত ফ্ল্যাট রেটে গুলো দিচ্ছি। তাহলে কি হবে, সদরগুলোতে আপনার লাভগুলো একটু বেশি হবে, উপজেলায় একটু ওই মানে কম হবে, ওই তুলনায় কম হবে। তো সেইটা হয় হলো গড়ে, যে যদি একজন এজেন্ট এইভাবে হ্যান্ডেলিং করে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তাদের পোষায়। কিন্তু যদি আপনার উপজেলা পর্যায়ে যদি তার কাছে কম যায় মাল, তাহলে তার তো ওইভাবে পোষাবে না। তো এই লক্ষ্যে
আমরা পার্সেল এক্সপ্রেস কুরিয়ার লিমিটেড আমাদের লক্ষ্য আমরা এজেন্টদের সাথে চুক্তিবদ্ধ করার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাইলে আসেন আমরা পরের ধাপে যাচ্ছি। আমরা যেটা বলবো যে আসলে আমাদের লক্ষ্য কী। আমাদের লক্ষ্য কী? কোম্পানির লক্ষ্য হলো দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত, নির্ভরযোগ্য এবং আধুনিক কুরিয়ার সেবা প্রদান করা। এর মানে একটা কুরিয়ার পণ্য যদি একটা জায়গায় থেকে বুকিং হয়, তাহলে সবসময় কি হয়, সেখানে গ্রাহক সবসময় চায় যে আমার পণ্যটা কত দ্রুত এবং ড্যামেজ ছাড়া নির্ভরযোগ্য অবস্থায় পৌঁছাবে, এটা তার চাওয়া। তো আমাদের লক্ষ্য সেই জিনিসটাকে মাথায় রেখে কাজ করা এবং প্রযুক্তি নির্ভর ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন ও সেবার মান উন্নত করা। প্রযুক্তি নির্ভর বলতে কি বোঝায়, সেটা হলো একটা পণ্য একটা গ্রাহক দিছে, তাহলে সেই জিনিসটা আপনার কোথায় আছে, কি অবস্থায় আছে, সেইটা সে তো তার জানতে চায়। তো যার কারণে এই ট্র্যাকিং সিস্টেম বা ট্র্যাকিং ব্যবস্থাপনা গ্রাহক যাতে জানতে পারে যে আমার মালটা এই জায়গায় আটকে আছে বা এই অবস্থায় আছে। তো এইটা ফিডব্যাক দেওয়া, কাস্টমারকে, গ্রাহককে ফিডব্যাক দেওয়া। আচ্ছা, তাইলে আমরা পরের ধাপে যাই। আমার পরের ধাপে হলো, প্রশ্ন হলো কোম্পানির উদ্দেশ্য কি। কোম্পানির উদ্দেশ্য হলো শহর থেকে গ্রাম পর্যন্ত কার্যকর ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলে ব্যবসা ও ই-কমার্স খাতকে সহায়তা করা। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি যে যে ডেলিভারি কার্যক্রম বা এগুলো হচ্ছে কি যে ই-কমার্সের মালগুলো আছে, তারপরে এছাড়াও চিঠিপত্র আছে, এছাড়াও কিছু ভ্যারি লজিস্টিক সার্ভিস আছে। তো বর্তমান পলিসি হলো কি, আমরা মোটামুটি সবগুলোকেই টার্গেট করব। সবগুলোকে বলতে কি, বেশি ওজন আলা না, আমরা মোটামুটি ছোট আইটেম থেকে টার্গেট করব, করে আমরা আসলে বড়র দিকে আগাবো। পরের উদ্দেশ্য হলো গ্রাহকের পার্সেল নিরাপদে, সময় মতো ও স্বল্প খরচে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা প্রদান করা। এখন বিষয় হলো নিরাপদে, এই যে গ্রাহকের পার্সেলগুলো নিরাপদে, নিরাপদ মানে কি, ড্যামেজ করা যাবে না, নষ্ট করা যাবে না, যেরকম প্যাকিং করছে সেইটা। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা পণ্য পাঠাইছে, তো অনেক সময় হয় এরকম যে একটা পণ্য পাঠাইছে, খেজুর পাঠাইছে, ওর ভিতরে কানা করে কিছু খেজুর বের করে নিয়েছে, নিয়ে আবার মনে করেন প্যাকিং করে দিয়েছে। তো এইগুলো খারাপ একটা জিনিস, এইগুলা কেউ এটা চায় না এই লক্ষ্যে। সেই কারণে জিনিসটার সিকিউরিটি বা সেফটি থাকতে হবে এবং সময় মতো, অর্থাৎ একটা জিনিস দিছে, একটা জিনিসের একটা তো একটা মেয়াদ আছে। অনেক প্রোডাক্ট আছে যেগুলো আস্তে আস্তে 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা পর আস্তে আস্তে তার গ্লোসি হারায় বা তার হারায়। তো সেই জিনিসটা আমার সময় মতো ডেলিভারি করতে হবে এবং স্বল্প খরচে পৌঁছে দেওয়া। এখন বিষয় হলো কি, স্বল্প খরচ, এখানে কুরিয়ার ব্যবসায়ীটা এখানে বুঝতে হবে যে এইটা কিন্তু একজনের মাল যায় না। আমরা একজনের মাল যদি একটা জায়গায় নিয়ে যাই, তাহলে এমনিতেই আমার রিক্সা ভাড়া লাগবে, বাস ভাড়া লাগবে, অনেক টাকা। কিন্তু ওই সঙ্গে যদি আমরা 100 জনের মাল একসাথে নিয়ে যাই বা 10 জনের মাল আমরা একসাথে নিয়ে যাই, তখন কি হয়ে যায়, ওই রিক্সা ভাড়া শেয়ার করে দিলে, ভাগ করে দিলে কি হয়ে যায়, কমে যায় না। তো এইটাই হলো কুরিয়ার সেবা। তো এর জন্য সবাই চায় যে স্বল্প খরচে আমার মালটা পৌঁছে যায়। তো এই জন্য আমরা বলবো গ্রাহকের পার্সেল নিরাপদে, সময় মতো এবং স্বল্প খরচে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা প্রদান করা। পরের উদ্দেশ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও সেবা খাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। তো কর্মসংস্থান সৃষ্টি হলো কি, যে এই যে দেখেন একটা এজেন্ট যদি নেওয়া হয়, তাহলে সেইখানে কি হলো, একটা ব্যবসায়িক একটা কর্মসংস্থান তৈরি হলো। হ্যাঁ, এর পাশাপাশি 2-4টে ছেলে পেলে কাজ করবে।
ডে বাই ডে সার্ভিসগুলো বাড়বে। তো এই যে কর্মসংস্থানগুলো সৃষ্টি হচ্ছে এবং সেবার খাত, এই যে সেবার খাত ডিজিটাল মানে কি, আমরা এখন তথ্য নির্ভরশীল, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতেছি যে কী হচ্ছে। এই যে একটা তথ্য যদি জানতে চায় গ্রাহক, একটা যদি তথ্য গ্রাহক জানতে চায় যে আমার এই পার্সেলটা কোথায় আছে, তাহলে সেটার জন্য আগে ফোন কল করতে হয় যে ভাই এই পার্সেলটা আমার কই আছে, তখন বলবে ঠিক আছে আপনার সিএন নাম্বার কত, এই যে ধরে 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 দেখা, তারপরে বলতেছে ঠিক আছে আমি জানাচ্ছি, তারপরে আবার ফোন দিল, হ্যাঁ ঠিক আছে এখনও জানাচ্ছি স্যার একটু, তারপরে আবার ফোন দিল, তারপরে বলছে ঠিক আছে আপনার ইয়েতে এখন অমুক জায়গায় পড়ে আছে বা অমুক জায়গায় ঝুলে আছে। তো এই যে বিষয়গুলো, এইগুলো ডিজিটাল করলে কি হবে, গ্রাহক আমাদের ওয়েবসাইটে ঢুকবে বা অ্যাপসে ঢুকবে, ট্র্যাকিং নাম্বার দিবে বা সিএন নাম্বার দিবে, দিয়ে সঙ্গে সঙ্গে তাকে জানাবে যে এই জায়গায় এ করা। তো এইভাবে আমরা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারব। এবং এই সাথে পরের উদ্দেশ্য হলো পরিবেশ বান্ধব ও টেকসই কুরিয়ার সিস্টেম প্রতিষ্ঠা করা। এখন পরিবেশ বান্ধব, যে কোনো জিনিসকে পরিবেশের সাথে পরিবেশ বান্ধব করতে হবে এবং এর ফলে যাতে করে কি হয়, আপনার সার্ভিসের ফলে আর একজনের তো ডিস্টার্ব করা যাবে না, আর একজনের কেউ ঝামেলা পাকান যাবে না। আপনি মাল নিছেন, হ্যাঁ ওই মালগুলো রাখছেন আর একজনের দোকানের সামনে রাখছেন আর কি, তার ইয়েগুলো নষ্ট করতেছেন। হ্যাঁ, এর জন্য পরিবেশ বান্ধব এবং টেকসই কুরিয়ার সিস্টেম প্রতিষ্ঠা করা, যার ফলে কি হবে, আপনার যদি সিস্টেম ঠিক থাকে, আস্তে যদি আপনার যদি হবে, তাহলে দিন দিন সেই জিনিসটা গ্রো হবে, আরও ভালো হবে, টেকসই হবে, মজবুত হবে। যদি আপনি অন্যজনের ক্ষতি করে বা অসুবিধে করে আপনি কোনো কার্যক্রম চালান, তাহলে সেই জিনিসটা আস্তে আস্তে আসলে টেকসই হবে না। আচ্ছা, এবার আসুন আমরা পরের স্টেপে যাই, সেটা হলো যে কেন এজেন্ট নেবেন। প্রশ্ন হলো কি, এজেন্ট কেন নেবেন? এখন কেন এজেন্ট নেবেন, এখন আমরা এখানে কয়েকটা টপিক বলতে পারি যে আকর্ষণীয় কমিশন ও আয় হবে। এখানে কি হবে, আকর্ষণীয় কমিশন ও আয়, সেটা হলো কি, প্রতি পার্সেল ডেলিভারিতে কমিশন, ইনসেনটিভ ও বোনাস পাওয়ার সুযোগ থাকে এবং নিয়মিত আয় নিশ্চিত হয়। প্রতি পার্সেলে ডেলিভারিতে কমিশন, ইনসেনটিভ, বোনাস পাওয়ার সুযোগ থাকে হলো যে আপনার একটা পণ্য আপনাকে দেওয়া হয়েছে, সেইটার জন্য আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড রেট হিসেবে আমরা দিয়ে রাখছি। তো এই যে কমিশনগুলো পাবেন, আয়গুলো হবে, বোনাস হবে, এইগুলোর সুযোগ থাকে। আচ্ছা, কম বিনিয়োগে ব্যবসার সুযোগ থাকে। এখন নিজস্ব অফিস বা দোকান থেকে অল্প বিনিয়োগে কুরিয়ার এজেন্ট হিসেবে ব্যবসা শুরু করা যায়। এখন এখানে একটা বিষয়, বিনিয়োগের বিষয়ে একটু বলি, সেটা হলো কি, শোনেন, যে কোনো একটা ব্যবসা করতে গেলে আপনি যদি একটা ডিপো নিতে যান, একটা মাল নিতে যান, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু মোটামুটি দেখবেন বলবে যে এত টাকার মাল নেও, সেই মালগুলো কিন্তু আপনার ঘরে জমা হয়ে থাকবে, ঠিক আছে। সেই মালগুলো বিক্রি হবে, আস্তে আস্তে খালাস হবে, বিক্রি হবে, আস্তে আস্তে আপনার টাকা বাইরে হয়ে আসবে। আচ্ছা, কিন্তু কুরিয়ারের হিসেবে কিন্তু একটু ভিন্ন, কারণ এই মালগুলো হলো গ্রাহকের, কুরিয়ারের মালগুলো গ্রাহকের। আর কুরিয়ারের মূলত এইগুলোর মালের হিসেবগুলো হয় কি, সাধারণত এইগুলো বেশিরভাগই হলো প্রিপেইড আকারে হয়, এগুলোর মালের খুব একটা বিল নিয়ে ঝামেলা হয় না। হ্যাঁ, বরং বিল, কাস্টমারের বিল আমাদের কাছে, কুরিয়ার কোম্পানির কাছে গ্রাহকের টাকা সবসময় বাকি থাকে। বাকি থাকে কেমন, যেমন আমরা সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি আমরা সার্ভিস যখন, এটা তো কমন একটা সার্ভিস। ধরেন একটা মাল একটা পাঠাইছে, ঢাকা থেকে একটা মাল আসছে একটা জেলাতে, যে সেই উপজেলাতে গেছে বা সেই সদরে গেছে, যাওয়ার পরে কি হলো, সেই মালের জন্য একটা পণ্যর আমার সার্ভিস চার্জ, ধরেন আমার সার্ভিস চার্জ 100 টাকা বা 200 টাকা। এখন এর পাশাপাশি আমাদেরকে কি করতে হচ্ছে, গ্রাহকের যে মূল্য বাকি ছিল, অর্থাৎ বাকিতে মাল বিক্রয় করেছে,
ধরেন 5,000 টাকায় সে বাকিতে মাল বিক্রয় করেছে, সেই 5,000 টাকা তার কাছ থেকে আমার কালেকশন করে আনা লাগতেছে। তো এই যে বিষয়টা হলো কি, দেখেন তাহলে এই যে গ্রাহকের টাকাটা কই গেল, আপনার এজেন্টের কাছে গেছে। এখন এজেন্ট আবার কি করতেছে, হ্যাঁ, নির্ধারিত সময়ে অর্থাৎ ব্যাংক সময়ে সেইটা ব্যাংক টাইমে জমা দিচ্ছে, কোম্পানিতে জমা দিচ্ছে। তো এই হলো কম বিনিয়োগে ব্যবসার সুযোগ। আসলে কম বিনিয়োগ বলতে কি, সেই ক্ষেত্রে আমরা আপনাকে এমনি 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 নর্মাল হিসেবে যদি আপনি ক্যালকুলেশন করেন, আপনার কাছে যদি 100 পণ্য থাকে, তাহলে দেখেন যদি 500 টাকা করেও আপনার ক্যাশ কালেকশন করতে হয়, এমনিতেই 50,000 টাকা হয়। হ্যাঁ, এইটা আপনার হলো সব সময় চলতি হিসাবে এগুলা। এবং অনেক মাল আছে যেগুলো ড্যামেজ, অনেক মাল আছে যেগুলো আপনার ঘরে থাকবে। তো এখন যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আপনাকে কম বেশি হোক একটা বিনিয়োগ করতেই হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা বলবো এইখানে বড় অ্যামাউন্টের বিনিয়োগের প্রয়োজন নাই। অল্প কিছু জামানতের মাধ্যমে, অল্প কিছু বিনিয়োগের মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আচ্ছা, এবার আসেন পরের প্রসঙ্গ, যে ব্রাঞ্চ সাপোর্ট ও প্রশিক্ষণ। পার্সেল এক্সপ্রেস মূল অফিস থেকে প্রশিক্ষণ, ব্র্যান্ডিং ও প্রয়োজনীয় মার্কেটিং সাপোর্ট প্রদান করা হয়। এখন বিষয় হলো যে পার্সেল এক্সপ্রেসের মূল অফিস থেকে প্রশিক্ষণ তো দিতেই হয়। প্রশিক্ষণ না দিলে কি হবে, অগোছালো হয়ে যাবে। এবং ব্র্যান্ডিংয়ের ভ্যালু আছে, হ্যাঁ। এবং প্রয়োজনীয় মার্কেটিং সাপোর্ট, অনেক সময় দেখা গেল যে আপনার এলাকাতে প্রচারের প্রয়োজন আছে, লিফলেটের প্রয়োজন আছে, হ্যাঁ। তো অনেক বিষয়গুলো থাকে, আপনার এলাকাতে ব্যবসা বৃদ্ধি হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি সাপোর্ট দিবে, কোম্পানি লোক পাঠাবে, মানে কোম্পানি যেভাবেই পায় কোম্পানি সেই ব্যবস্থা করবে আর কি। আচ্ছা, এরপরে আসা যাক, পরের টপিক হলো যে ডিজিটাল সিস্টেম ও সহজ ম্যানেজমেন্ট। এখন ডিজিটাল সিস্টেম, অনলাইন ট্র্যাকিং, মোবাইল অ্যাপস, স্বয়ংক্রিয় রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে কাজ পরিচালনা করা যায়। এতে কি হয়, কাজ সহজ ও নির্ভুল হয়। এখন একটা বুকিং হয়েছে, অনলাইনের মাধ্যমে ট্র্যাকিং হয়েছে যে কোথায় আছে তার বর্তমান অবস্থা জানা যায়। একটা মাল আপনার কাছ থেকে, আপনার জেলার থেকে বুকিং হয়েছে, সেটা চলে যাবে অন্য দূরের একটা জেলায়, তাহলে সেই মালটা কি অবস্থায় আছে সেটা জানার জন্য আপনি যখন কাস্টমারকে বলবেন এই যে এই অবস্থা, তাহলে আপনাকেও তো সেই জিনিসটা জানতে হবে। সেই জন্য ডিজিটাল সিস্টেম এবং সহজ ম্যানেজমেন্ট এখানে থাকবে। আচ্ছা, তাহলে আমরা আসি পরের টপিকে আসি, গ্রাহক চাহিদা বৃদ্ধি। ই কমার্স ও অনলাইন ব্যবসা বৃদ্ধির কারণে কুরিয়ার সেবার চাহিদা বাড়ছে, ফলে এজেন্টদের কাজ ও আয়ও বাড়ে। দিন দিন ই কমার্সের চাহিদা আসলেই বাড়তেছে। এখন বর্তমানে আগেকার কুরিয়ার কী ছিল, আগেকার দিনের কুরিয়ারগুলো ছিল হলো একটা পয়েন্টে আসতো, এসে সেখান থেকে ফোন দিত যে আপনার কুরিয়ার আসছে বা নিয়ে যেতে হতো। এখন গ্রাহক কী চায়, এখন গ্রাহক চায় যে আমি বাসায় বসে থেকে অর্ডার দিব, আমার বাসায় এসে দিয়ে যাবে। কি, বাসায় বসে থেকে অর্ডার দিব, আমার বাসায় এসে দিয়ে যাবে। এই যে এই চাহিদা বা প্রবণতা, আসলে শহরগুলোতে এইগুলো বেশি, হ্যাঁ। যত উন্নত শহর তত চাহিদাগুলো বেশি। শহরে কি হয়, দেখা যায় যে একটা গ্রাহক অর্ডার দিছে, ওই লিফট থেকে যে নিচে নামবে তারা তাও নামতে চায় না, বলে উপরে আসো। তো এই যে বিষয়গুলো, আসলে গ্রাহকের চাহিদা দিন দিন বাড়ছে। এর ফলে ই কমার্সের উপরে, মানে ই কমার্স খাতে কি হচ্ছে, দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। সার্ভিস যত চালু থাকবে, যত কারবার হবে, তত ব্যবসা হবে, এইটাই হলো মূল নিয়ম। এখন পরের টপিকে আসি, বিশ্বাসযোগ্য পার্টনারশিপ। এখন
বিশ্বাসযোগ্য পার্টনারশিপ। পার্সেল এক্সপ্রেস একটি নির্ভরযোগ্য ও পেশাদার কুরিয়ার প্রতিষ্ঠান, ফলে দীর্ঘমেয়াদী স্থিতিশীল ব্যবসা সম্পর্ক গড়ে ওঠে। আমাদের পার্সেল এক্সপ্রেস কুরিয়ার লিমিটেড একটি রেজিস্টার্ড প্রতিষ্ঠান। যদিও আমাদের প্রতিষ্ঠান নতুন বা যদিও আমাদের প্রতিষ্ঠান তরুণ, এখন বিষয় হলো কি যে ছোট থেকে বড় হয়, যে কোনো বিষয় ছোট থেকে বড় হয়। আপনি যদি বলেন যে বড় একটা প্রতিষ্ঠানের সাথে আপনি চুক্তি করতে চান, যেমন যদি বলে যে এসে পরিবহনের সাথে আমি এজেন্ট নিব, তারা কি আপনাকে দিবে না। আপনি যদি বলেন সুন্দরবনের সাথে এজেন্ট নিব, ওরা দিবে না। আগে শুরুতে দিয়েছিল, কিন্তু আর দিবে না। এখন যদি বলেন স্টেট ফার্স্টের সাথে আপনার শাখা নিব বা এজেন্ট নিব, তারা আপনাকে দিবে না। কেন দিবে না? পাঠাওকে যদি বলেন শাখা নিব, এজেন্ট নিব, ওরা দিবে না। কেন দিবে না? কারণ ওরা বড় হয়ে গেছে, ওদের বাজারটা ওদের মতো করে ওরা গড়ে নিয়েছে। তো এখন সেই কারণে দেখেন, আমরা তরুণ, আমরা চাই হলো আমরা পার্টনারশিপ যুক্ত করতে, আমরা এজেন্ট যুক্ত করতে, আমাদের নেটওয়ার্ক কাঠামোকে শক্তিশালী করতে। আমাদের নেটওয়ার্ক কাঠামো কি? আমরা হলো ঢাকায় আছি, তো ঢাকা থেকে কি হচ্ছে, সারা বাংলাদেশে আমরা কানেক্ট করতেছি। কি হচ্ছে? টেকনাফ থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে মাল বুকিং হয়েছে, তেঁতুলিয়াতে বুকিং ডেলিভারি হয়েছে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা সার্ভিস বাড়াচ্ছি। তো এই হলো পার্টনারশিপ করার উদ্দেশ্য। আচ্ছা, পরবর্তী টপিক হলো এজেন্টের কাজ কি। এখন এজেন্টের কাজ কি, এই প্রশ্নে আমরা বলবো যে একটা এজেন্ট তার নিজ এলাকা থেকে পার্সেল গ্রহণ ও প্রেরণ করবে। এখানে আমাদের টপিকে বলা হয়েছে কি, স্থানীয় গ্রাহকের কাছ থেকে পার্সেল গ্রহণ করা, সঠিকভাবে প্যাকিং, লেবেলিং, এন্ট্রি করা, প্রতিদিন নির্ধারিত সময়ে পার্সেল কোম্পানির হাব বা ব্রাঞ্চে পাঠানো। তো এই যে এজেন্টের কাজ, পার্সেল গ্রহণ ও প্রেরণ করা, ঠিক আছে, এটা হলো সে তার স্থানীয় এলাকা থেকে পার্সেলগুলো গ্রহণ করবে। তা এখন এই প্রসঙ্গে যেটা আমরা বলবো, সেটা আমরা বলবো কি, যে আমরা জেলাভিত্তিক এজেন্ট দিব। তো এখন যদি দেখা যাচ্ছে যে সে যদি তৃতীয় পক্ষের সাথেও কন্ট্যাক্ট করে, সে এনিহাও মালগুলো নেয়, আমাদের সমস্যা নেই, ঠিক আছে। আমরা চাই যে কোনোভাবে আমরা পার্সেলগুলো আমাদের কাছে পৌঁছায়। এবার আসেন, পরের টপিক হলো ডেলিভারি ম্যানেজমেন্ট। হাব থেকে প্রাপ্ত পার্সেল সংশ্লিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া বা ডেলিভারি সমন্বয় করা। ডেলিভারির সময় গ্রাহকের স্বাক্ষর বা ওটিপি নিশ্চিত করা। তাহলে কি হচ্ছে, যে ডেলিভারি ম্যানেজমেন্টে আমরা কি জানতেছি, যে হাব থেকে প্রাপ্ত পার্সেল, আপনার মানে হাব থেকে বলতে আমরা কি বুঝাচ্ছি, আপনাকে আমরা একটা লট পাঠাবো। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, ডেলিভারি ম্যানেজমেন্টে জেলা পর্যায়ে অর্থাৎ ঢাকা থেকে আমরা একটা লট পাঠাবো। এখন এই যে পাঠানোর বিষয়টা সেটা হলো কি, যে আমরা নানান অ্যাঙ্গেলে পাঠাতে পারি। সেটা হলো, আমার মাল যদি বেশি হয় তাহলে আমার গাড়ি যাবে, আর যদি দেখা যাচ্ছে যে মাল একটু কম হয়, তার থেকে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বাসে পাঠাতে পারবো, অথবা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এনিহাউ আপনার অফিসে আমরা মালগুলো পৌঁছে দিব। এইটার জন্য যে খরচ হবে, অর্থাৎ এই যে মাল যে পৌঁছে দিলাম, সেই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের খরচে। এবং আপনি যে কালেকশন করবেন, আপনি শুধু পাঠায় দিবেন, এর জন্য খরচ কোম্পানির, এর খরচ হলো কোম্পানি বেয়ার করবে। তারপরের টপিক হলো পেমেন্ট ও হিসাব। যেমন ডেলিভারি চার্জ ও ক্যাশ অন ডেলিভারি সঠিক সময়ে সংগ্রহ করা। ডেলিভারি অনেক সময় দেখা যাচ্ছে যে নগদ ডেলিভারি হয় বা চার্জ হয়, হ্যাঁ, ডেলিভারির চার্জ থাকে শুধুমাত্র। এবং কখনো কি হয়, সিওরি মানে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে,
তার টাকাটা কালেকশন করা হয়, সেটা সংগ্রহ করতে হয় এজেন্টকে। তারপরে কি বলা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানির অ্যাকাউন্টে জমা দেওয়া। এখন নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানির অ্যাকাউন্টে জমা দেওয়া কেমন, যে আপনার আজকে দিনে সারাদিন তেমন কালেকশন হয়েছে, এখন আগামীকালকে, আজকে তো ব্যাংকে দেওয়া হয়তো সম্ভব না, ব্যাংকের সময় নেই, তাহলে কি হলো, আগামীকালকে আপনার ব্যাংকে সেই টাকাটা জমা দিবেন। তারপরে টপিক হলো যে লেনদেনের হিসাব নিয়মিতভাবে সংরক্ষণ করা। এই যে আপনার যে লেনদেনের যে হিসাবগুলো, এইগুলো নিয়মিতভাবে সংরক্ষণ করা যাবে, যে আজকে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, আজকের কি ফলাফল, আজকের রিপোর্টটা আজকের কাছে। এবং পরবর্তী যে টপিকটা সেটা হলো কি গ্রাহক, সেটা হলো গ্রাহক সেবা। গ্রাহকের পার্সেল সংক্রান্ত প্রশ্ন, অভিযোগ বা ট্র্যাকিং সহায়তা প্রদান করা। এখন একটা কাজ করতে গেলে গ্রাহকের বিভিন্ন রকম প্রশ্ন হতেই পারে, একটা অভিযোগ থাকতে পারে, তারা বলতে পারে যে আমাদের কাছে ভালো ফিডব্যাক পায়নি, বা তারা যে গ্রাহক যে এরকম প্রত্যাশা করে হয়তো বা সেই পরিমাণে সার্ভিসটা দেওয়া হয়নি বা পায়নি, এটা হতেই পারে। তো এবং এই বিষয়ে যে কোনো বিষয় কোম্পানির সাথে শেয়ার করতে হয়। এখন পেশাদার আচরণ বজায় রেখে ব্র্যান্ডের ইমেজ উন্নত করা, তো সেই ক্ষেত্রে আমাদেরকে পেশাদার আচরণ করতে হবে। একটা লোক উত্তেজিত হতেই পারে, হ্যাঁ আমার এটা কেন হলো না, এটা কি জন্য, সে উত্তেজিত হতেই পারে, তাহলে তাকে সুন্দরভাবে বুঝে দিতে হবে, ঠান্ডা রাখতে হবে, যে ঠিক আছে স্যার, আমি দেখতেছি আপনার বিষয়টা, আচ্ছা ঠিক আছে, একটু 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 ঠান্ডা হন, আমি দেখতেছি বিষয়টা, আচ্ছা খুব তাড়াতাড়ি আমরা এই জিনিসটা সলভ করতেছি। যে এই যে একটা বিষয়টা, এটা পেশাদার আচরণ, এটা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আলোচনা সেটা হলো মার্কেটিং ও প্রচার। স্থানীয় ব্যবসা, অনলাইন শপ, বিক্রেতাদের সাথে যোগাযোগ করায় এবং নতুন ক্লায়েন্ট তৈরি করা। এইটা আপনাদেরকে বা এজেন্টদেরকে সবসময় এইটা চলমান রাখতে হবে। আপনি যদি একটা প্রতিষ্ঠান আপনি এজেন্ট নিছেন, আপনি চাবেন যে আরও বিভিন্ন প্রতিষ্ঠান আপনার এখান থেকে মালগুলো বুকিং করুক, ঠিক আছে, এখান থেকে মাল দেখ, তো আপনার এই জিনিসগুলো আপনাকে বজায় রাখতে হবে। যত আপনার মাল বুকিং হবে তত আপনার কমিশন হবে, কোম্পানির আয় বাড়বে, আর একটা ডিস্ট্রিক্টে আর এক জায়গায় ডেলিভারি দিবে। একটা এজেন্ট যদি বুকিং করাতে পারে, সেইটার প্রভাব তো সবার মধ্যেই পড়বে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, মানে এজেন্টদেরকে একটু আগ্রহের সঙ্গে এই জিনিসগুলো করতে হবে। তার পাশাপাশি কোম্পানি সহযোগিতা করবে, এটাতে এমন না যে এক কেন্দ্রিক না, কোম্পানি আসবে, আপনার এজেন্টও সহযোগিতা করতে হবে, সমন্বয়ে এগুলো কাজ করতে হবে। তারপর বিষয় হলো কি কোম্পানির ব্রোশিওর, ব্যানার বা প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করা। এটা তো লাগবেই, কারণ হলো আপনার কোম্পানির সঙ্গে তো আপনার সহযোগিতার প্রয়োজন অবশ্যই আছে। তারপরের টপিক হলো রিপোর্ট ও সমন্বয়। প্রতিদিনের পার্সেল ও লেনদেনের রিপোর্ট মূল অফিসে পাঠানো। এটা হলো যে প্রতিদিনের যে ট্রানজ্যাকশন বা রিপোর্ট, এটা মূল অফিসে পাঠানো, বা এটা মূলত সফটওয়্যার দিয়ে হয়, হ্যাঁ, এটা সফটওয়্যার কেন্দ্রিক রিপোর্ট। তারপরেও যদি কোনো বিষয় থাকে তাহলে সেইটা অবশ্যই আপনাকে মেইল করতে হবে বা পাঠাতে হবে। আসেন, কোম্পানির সফটওয়্যার বা মোবাইল অ্যাপে নিয়মিত আপডেট দেওয়া। কোম্পানির সফটওয়্যার বা এটা প্রতিদিন কাজ করতে গেলে যে দিনের কাজ সেই দিনের হিসাবটা ক্লোজ করে দিবেন। আজকের যে ঝামেলা, আজকের যে বিষয়গুলো, আজকের দিনের মধ্যে এই জিনিসগুলো শেষ করবেন, তাইলেই হবে। এখন পরবর্তী অধ্যায় হলো এজেন্ট কিভাবে কমিশন পাবে। এখন কমিশনের যে বিষয়টা আমরা এসছি, প্রতি পার্সেল ভিত্তিক কমিশন আমরা দিচ্ছি। কি দিচ্ছি আমরা? প্রতি পার্সেল ভিত্তিক কমিশন দিচ্ছি, অর্থাৎ প্রতিটি পার্সেল পাঠানো বা ডেলিভারির জন্য নির্দিষ্ট হারে কমিশন নির্ধারণ থাকে, যা আমাদের এই টেবিলে উল্লেখ করা আছে। দেখেন এখানে মোটামুটি একটা, যদিও অনেক সময় এই রেটগুলো কম বেশি হতে পারে, বাজারের উপর তারতম্যর উপর বেসিস করে এইগুলো একটু 19-20 হতে পারে, এইটাই যে ফিক্সড এইটা না, তবে এইটা মোটামুটি থাকবে, একটু 19-20 হতে পারে।
তো যাই হোক, এখন 1 থেকে 5 কেজি পর্যন্ত সংগ্রহ করলে আপনি যদি একটা কালেকশন করেন তাহলে নিজ জেলার ভিতরে 20 টাকা এবং বিতরণ করলে 20 টাকা। এটা হলো নিজ জেলার মধ্যে, অর্থাৎ আপনি ওইখান থেকে নিছেন ওইখানে দিছেন, এইটার জন্য এইটা। আর অন্য জেলার থেকে 40 টাকা সংগ্রহ এবং বিতরণ 40 টাকা, এইভাবে করা হয়েছে। তাহলে দেখেন এই যে বিভিন্ন অনুসারে আমাদের এই যে টেবিল কমিশন চার্টটা এখানে দেওয়া আছে। তারপরও আরও কিছু অ্যাড হবে বা কিছু রদবল হবে, এটা আসলে কাজ করতে করতে এইটা পলিসি, এটা পরিবর্তনশীল এইগুলা। তবে যে কোনো পরিবর্তনশীল সেটা একটা কাঠামোর মধ্যে, যে এমন না যে 10 টাকার থেকে আপনার হয়ে গেল হলো 100 টাকা, এরকম না, একটা পার্সেন্টেজ আছে। এবার আসেন যে লক্ষ্যমাত্রা বোনাস। অনেক সময় দেখা যাচ্ছে কি মাসিক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করলে অতিরিক্ত বোনাস বা ইনসেনটিভ দেওয়া হয়। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে কি যে মাসে আপনার 500টি পার্সেল ডেলিভারি করলে অতিরিক্ত 500 বা 1000 টাকা বোনাস। তো এইটা তো থাকবেই, কারণ আপনার যত কারবার হবে তত সেই হিসেবে বোনাস পাবেন, ইনসেনটিভ যাকে বলা হয়। অনেক সময় দেখা যায় নতুন ক্লায়েন্ট আনয়ন কমিশন, অনেক সময় দেখা যায় যে নতুন ক্লায়েন্ট আসে, তো সেই ক্ষেত্রে যদি এজেন্ট নতুন ব্যবসা প্রতিষ্ঠান বা অনলাইন শপকে কোম্পানির সাথে যুক্ত করে, তাহলে তাদের পার্সেল থেকে অতিরিক্ত কমিশন বা এককালীন ইনসেনটিভ প্রদান করা হয়। যদি দেখা যাচ্ছে নতুন কোনো ক্লায়েন্ট আসছে, নতুন কোনো অ্যাড হয়েছে, বিভিন্ন অফার, তখন এটাকে ইনসেনটিভ কাউন্টিং হবে, যা মাসের শেষে এগুলা হিসাব হবে আর কি। এবার আসেন সিওডি, অর্থ জমা দেওয়া ও কমিশন প্রদান প্রক্রিয়া। সেটা হলো এজেন্ট গ্রাহকের কাছ থেকে সিওডির অর্থ সংগ্রহ করবে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ বাকিতে যে পণ্যগুলো ডেলিভারি হচ্ছে সেইগুলোর টাকা সংগ্রহ করবে এবং নির্ধারিত সময়ে সেই অর্থ কোম্পানির অ্যাকাউন্টে জমা দেবে। সেটা আপনার অর্থ আজকে আসলো, আসার পরে যদি ব্যাংক টাইম থাকে আজকে যা কালেকশন হয়েছে সেটার অর্থ দিলেন, আর যদি দেখা যাচ্ছে যে থাকে তাহলে ব্যাংকে সেটা জমা দিবেন, এভাবে কোম্পানিতে জমা দিবে। জমা যাচাইয়ের পর কোম্পানি এজেন্টের কমিশন হিসাব করে নির্ধারিত তারিখে প্রদান করবে ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকের মাধ্যমে। অর্থাৎ আপনার সিওডি টাকা, ধরেন একটা কাস্টমারের কাছ থেকে আপনি টাকা নিছেন হলো, তার ডেলিভারি চার্জ হলো 1000 টাকা, মানে 1000 টাকা তার কাছ থেকে নিলি, তার সাথে আমাদের হিসাব শেষ। এখন এই 1000 টাকা পুরো আপনি কোম্পানিতে জমা দিবেন। এখন আপনার যে কমিশনটা, অর্থাৎ এজেন্টের যে কমিশনটা, এইগুলো হবে হলো মাসভিত্তিক। কি আপনার কতগুলো কারবার হয়েছে এর কমিশন মাস শেষে আপনি পাবেন, এগুলো হলো মাসভিত্তিক। আর চলতি যে হিসাবগুলো এগুলো চলমান থাকবে, ঠিক আছে। এবার আসেন কমিশন রিপোর্ট। প্রতি মাসে কোম্পানির একটি কমিশন রিপোর্ট স্টেটমেন্ট প্রদান করে, যেখানে সব পার্সেল, চার্জ ও কমিশনের বিস্তারিত হিসাব থাকে। এই কমিশন চার্টে আপনার বিস্তারিত লেখা থাকবে যে আপনার কতগুলো সংগ্রহ করেছেন, আপনি কতগুলো বিতরণ করেছেন, আপনার ইত্যাদি ইত্যাদি আর কি কমিশন চার্ট থাকবে। এবার আসেন আমরা যে বিষয়ে কথা বলবো, এজেন্টের কাভারেজ এরিয়া কতটুকু। তো এই বিষয়ে আমরা বলবো যে আমরা মূলত টার্গেট করতেছি জেলা পর্যায়ের এজেন্টকে। আমরা শুরুতেও বলেছি যে জেলা পর্যায়ের এজেন্টের সাথে আমরা কাজ করব। পুরো জেলার আওতাধীন সব উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সব এলাকায় তদারকি করবে, অর্থাৎ পুরো জেলায় তার আওতায় যতগুলো উপজেলা আছে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, ইউনিয়ন আছে, সবগুলো তার আওতায় নিয়ন্ত্রণ করবে। এখন প্রতিটি উপজেলায় সাব এজেন্ট বা পিক পয়েন্ট নিয়োগ করতে পারবে। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনার দেখা গেল কি যে আপনার মালের পরিমাণটা বেশি হয়ে গেছে, হ্যাঁ, আপনার মাল আসলে 100 বা 100 থেকে চলে গেছে 200 বা 400 বা 1000 মাল চলে গেছে, তাহলে কি হলো
জিনিসগুলো সব কিছু বড় হয়ে গেল, ঠিক আছে, এবং আপনি চাইতেছেন যে প্রতিটা উপজেলার মালগুলো কালেকশন একটা জায়গায় হোক, আপনার আপনার সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কোম্পানির সহযোগিতায় বা সহায়তায় আপনার কাউকে সাব এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারেন, ঠিক আছে, বা তাদের সাথে চুক্তি করতে পারেন, ঠিক আছে। এটার অ্যারেঞ্জমেন্ট যদি আপনার মনে হয় যে না কোম্পানির সাথে কোম্পানি তদারকি করবে, কোম্পানির সাথে সমন্বয় করে দিল, সমস্যা নাই, এবং কোম্পানি ছাড়াও আপনি নিজেও করতে পারবেন এইভাবে। অর্থাৎ কোম্পানি মাল আপনাকে লটে দিবে, আপনার কাছ থেকে নিবে, সব দায়িত্ব আপনার, এবং তৃতীয় পক্ষকে কোম্পানি হিসেবে আমলে নেবে না। এবার আসেন, জেলার সকল ইনবাউন্ড মানে আসা, আউটবাউন্ড পাঠানো পার্সেল কার্যক্রম পরিচালনা করবে। যতগুলোই যেভাবেই আসুক সেই আসার এবং পাঠানোর পার্সেল কার্যক্রমগুলো পরিচালনা করবে এজেন্ট, এবং জেলা এজেন্ট কোম্পানির মূল হাবের সাথে সরাসরি যুক্ত থাকবেন। অর্থাৎ আপনার জেলা থেকে আপনি একটা মাল পাঠাইছেন সরাসরি ঢাকাতে, ঠিক আছে, এবং ঢাকা থেকে সরাসরি আপনার জেলাতে পাঠানো হয়েছে, এখানে তৃতীয় কোনো মাধ্যম আর থাকবে না। এখন কভারেজ এরিয়ার মূল নীতি কি? আমাদের যে কভারেজটা দিব, আমাদের মূল নীতি হলো একটাই, যে প্রতিটি জেলায় একজন প্রধান এজেন্ট থাকবে। প্রধান এজেন্ট মানে কি? যে আমরা একজনের সাথেই কন্ট্যাক্ট করব, আমরা দ্বিতীয় জনকে আমরা ধরবো না। আচ্ছা, প্রতিটি উপজেলায় একজন এজেন্ট বা সাব এজেন্ট থাকতে পারে। তো এইটা বলার উদ্দেশ্য হলো কি, যে প্রতিটি এলাকায় কি হবে, আপনার যদি মনে হয় যে না আমার ওই এলাকা কভারেজ করা, উন্নত এলাকা বা বড় এলাকা কভারেজ, এখন সাব এজেন্ট আপনি দিতে পারেন, ওইটা সমস্যা না। এখন জেলা এজেন্টের দায়িত্ব হলো পুরো জেলা কভারেজ নিশ্চিত করা ও উপজেলা এজেন্টের তদারকি করা। যদি আপনার আন্ডারে কোনো উপজেলা এজেন্ট নিয়োগ করা হয় তাহলে তাদেরকে আপনি তদারকি করা, ঠিক আছে। তো আমাদের লক্ষ্য সমস্ত জেলা উপজেলা পর্যায়ে পূর্ণ কাভারেজ প্রতিষ্ঠা করা। আমরা চাই এনিহাউ খুব দ্রুত গ্রাহকের কাছে পণ্য পৌঁছাইতে। এখন পরের প্রশ্ন হলো কি, যে উপজেলা কাভারেজ করা কি সম্ভব? এখন এই প্রশ্নে আমরা বলবো হ্যাঁ সম্ভব, তবে পরিকল্পিতভাবে। যদি শুধু জেলা এজেন্ট থাকে তাহলে সেই এজেন্ট নিয়মিত উপজেলাগুলো বার হিসেবে ভিজিট করে কাভারেজ পরিচালনা করতে পারে। অর্থাৎ বার হিসেবে কি, শনিবার, রবিবার, সোমবার, এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন কাভারেজগুলো সম্ভব করতে পারি। কাজের কাঠামো হতে পারে এমনভাবে, উপজেলা ভিজিট রুটিন এইরকম হতে পারে, যেমন ধরেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে উপজেলাতে পার্সেল সংগ্রহ ও ডেলিভারি কার্যক্রম পরিচালনা হবে এভাবে। উদাহরণস্বরূপ ধরুন যে জেলা হলো কি কিশোরগঞ্জ জেলা, এখন শনি ও মঙ্গলবারে অর্থাৎ সপ্তাহে 2 দিন, এই 2 দিন কি হবে, কাটিয়াদি, ভৈরব, তারাইল, হোসেনপুর উপজেলাতে কার্যক্রম পরিচালনা হবে। এখানে আমাদের রাইডার যাবে, এখানের মাল আনা নেওয়া করবে শনিবার ও মঙ্গলবার, কাটিয়াদি, ভৈরব, তারাইল, হোসেনপুর উপজেলা এইগুলোতে যাবে। তারপরে কি হবে, রবি ও বুধবার কি হলো, সপ্তাহে আরও একদিন, সপ্তাহে আরও 2 দিন কি হলো, পাকুন্দিয়া, কুলিয়ারচর, কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ উপজেলা এগুলো কাভার করবে। তারপরে কি হলো, সোমবার ও বৃহস্পতিবার বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামইন, নিকলী উপজেলা কাভারেজ করবে। এভাবে একটি ভিজিট চার্ট তৈরি করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা যায়। এইটা আমরা উদাহরণস্বরূপ আপনাকে দিলাম। তো এইভাবে পরিচালনা করা যাবে। তাহলে কি হবে, আমার ওই যেদিন আমি ওই রুটে যাব সেদিন সেইগুলোর মাল হবে। কারণ একটা গ্রাহকের মালের একটা সময় থাকে, যদি সদর উপজেলায় হয় এটা দ্রুত ডেলিভারি হয়, যদি উপজেলা পর্যায়ে হয় সেটা আরেকটু সময় নেয়।
যদি এমন হয় যে ভৈরব উপজেলায় একটা পার্সেল এসছে, কি বারের দিনে আপনার পাশে পৌঁছেছে, বৃহস্পতিবারে আপনার দিনে আসছে, তাহলে কি হলো, শনিবারের দিনে সেইখানে আপনার ডেলিভারি হয়ে গেল। আবার দেখা গেল কি যে সেটা আসছে শনিবারের দিনে আপনার কাছে, হ্যাঁ, তো এখন শনিবারের দিনে আপনার টিপতে চলে গেছে, তাহলে আপনার কি হবে, মঙ্গলবারের দিনে আবার যাবে, হ্যাঁ, এই যে গ্যাপের মাঝখানে চলে যাবে, শনিবারের দিনে আপনার আসছে, রবি মঙ্গলবারের দিনে সেইটা পূরণ হয়ে যাবে। তো এইভাবেই গ্যাপ দিয়ে আপনাকে কভার করতে হবে, তাহলে আপনার কি হলো। আর পার্সেলগুলো কি হয়, এইগুলো তো আসলে খরচ কম কেন হয়, কারণ এটা তো আপনি একটা পার্সেল নিয়ে যাচ্ছেন না। এই যে আপনি যেদিন যাবেন শনি ও মঙ্গলবার, কাদিয়াটি, ভৈরব, তারাইল, হোসেনপুর, এই যে 4টে উপজেলার পার্সেল আপনার কাছে যাচ্ছে, অবশ্যই বেশি পার্সেলগুলো নিয়ে যাবেন। এইগুলো একদিক দিয়ে ঢুকবেন, আর একদিক দিয়ে আপনার এইগুলো খালাস করে দিয়ে আসবেন। আচ্ছা, তারপরের বিষয় হলো কি, কোম্পানির পরিবহন ব্যবস্থা কাঠামো কি। প্রশ্ন হলো কোম্পানির পরিবহন কাঠামো ব্যবস্থা কি। পরিবহন ব্যবস্থার কাঠামো হলো নিজস্ব ও চুক্তিভিত্তিক যানবাহন ব্যবস্থা। কোম্পানির নিজস্ব কিছু ভ্যান বা মোটর বাইক থাকবে, পাশাপাশি নির্দিষ্ট রুটে চুক্তিভিত্তিক ট্রান্সপোর্ট সার্ভিস ব্যবহার করা হতে পারে, এতে ব্যয় নিয়ন্ত্রণের সাথে সেবা স্থিতিশীল থাকবে। যেমন আমরা শুরুতে বলেছি যে আমরা যদি মাল বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে নিজস্ব ট্রান্সপোর্টে যাবে, এবং যদি মাল কম হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমরা বাসেও পাঠাতে পারি, অর্থাৎ অন্য ট্রান্সপোর্টে, এবং অন্য ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা, অর্থাৎ আমরা এনি হাউ আপনার কাছে মালটা আমরা পৌঁছে দেবো, এটা আমরা নিশ্চিত করতে পারি। এবং এতে করে কি হবে, সময়ে স্বল্পতা এবং খরচ সাশ্রয়ী হবে। এখন পণ্য ব্যবস্থার কাঠামোতে আমরা আরও পাই কি, যে পণ্য পরিমাণ ভেদে পরিবহন নির্বাচন হবে। যেমন বেশি পরিমাণ পণ্য হলে কাভার ভ্যান ব্যবহার করা হবে, জেলা ও আন্তঃজেলা বড় চালানের জন্য কাভার ভ্যান ব্যবহৃত হবে। প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে হাব থেকে হাবে পার্সেল ট্রান্সফার করা হবে। এতে নিরাপত্তা, সময় নিয়ন্ত্রণ ও বৃহৎ পণ্য পরিবহনে সুবিধা পাওয়া যায়। যখন পরিবহন যায়, বেশি মাল হয়, তখন যে কোনো জিনিস, ছোট বড় বিভিন্ন ডাইমেনশন আইটেম সব কিছুই আপনার মতো করে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ঢাকা হাব থেকে বরিশাল হাবে একই কাভার ভ্যানে 200 থেকে 300 পার্সেল ট্রান্সফার হলো। এবং অন্য টপিকে বলতেছি, তুলনামূলক কম পণ্য হলে বাস বা অন্য পরিবহন ব্যবহার করা যায়। ছোট বা মাঝারি পরিমাণ পার্সেল হলে, আমরা ইতিপূর্বে বলেছি যে ছোট বা মাঝারি পরিমাণ পার্সেল হলে আন্তঃজেলা বাস, ট্রেন বা কুরিয়ার লাইন ব্যবহৃত হবে, এতে সময় ও খরচ দুটাই সাশ্রয় হয়। উদাহরণস্বরূপ চাঁপাইনবাবগঞ্জে দিনে 15 থেকে 20টি পার্সেল শীতল পরিবহন বা লাইন বাসে পাঠানো হলো। তো এইটা কি হলো, কারণ হলো এটার পরিমাণ কম হলো, পরিমাণটা কম, সেই কারণে কি হলো, আমরা একটা ট্রান্সপোর্ট শীতল পরিবহন বা লাইন বাসে পাঠানো হয়েছে। এবার আসেন পরের টপিক নিয়ে আলোচনা করব। এখন এজেন্ট নিতে হলে কি জামানত দিতে হবে, এই যে কমন প্রশ্নগুলো আমরা পাই, এখন এজেন্ট নিতে গেলে কি জামানত দেওয়াই লাগবে আমার, নাকি আমি জামানত ছাড়াই নিতে পারবো। এখন জামানত ব্যবস্থা সম্পর্কে আমরা ফার্স্টেই বলি। হ্যাঁ, কোম্পানির নীতি অনুযায়ী এজেন্ট হতে নির্দিষ্ট পরিমাণ জামানত রাখতে হয়, তবে এই জামানত কোনো ফি বা খরচ নয়, বরং এটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে রাখা হয়। এখন এই যে জামানত দিতে হবে বা নিতে হবে, এখন আপনি হিসেব করেন, একটা ব্যবসা করবেন, আপনি একটা ডিপো নেবেন, একটা নেবেন, মাল নেবেন, বিক্রি করবেন, তাহলে তো সেখানে তো আপনার কিছু খরচ আছে, ইনভেস্ট করতে হয় না। আপনার একটা ব্যবসা করতে গেলে কি করতে হয়, ধরেন আপনি 1 লাখ টাকা পণ্য নিছেন, বা 2 লাখ টাকার পণ্য নিছেন, বা 5 লাখ টাকার পণ্য আপনি নিছেন।
এখন সেই পণ্যগুলো মার্কেটে আস্তে আস্তে বিক্রি করতে হয়, কি বিক্রি করে 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 কিন্তু সেগুলো আপনি বের হয়ে আসে। তো এই যে দেখেন লোকবল সেখানে ঠিকই প্রয়োগ করতে হয় এবং জামানত নিতে হয়, মাল রাখতে হয়, অনেক কিছু নিতে হয়। তো এখন এই ক্ষেত্রে আমাদের কুরিয়ার ব্যবস্থার জন্য প্লাস পয়েন্ট হলো কি, যে এইখানে কোনো মালামাল ক্রয় করা লাগতেছে না। কি করা লাগতেছে না? মালামাল ক্রয় করা লাগতেছে না। এইগুলো আমাদের গ্রাহকের মাল আপনার ঘরে যাবে, আপনার ঘরে সংরক্ষিত থাকবে। কিন্তু আপনাকে যেটা বারবারই আমরা বলতেছি সেটা কি করতে হবে, আপনাকে বারবারই আমরা বলতেছি কি করতে হবে, এটা ড্যামেজ করা যাবে না, মালটা ড্যামেজ করা যাবে না, অর্থাৎ সুরক্ষিত রাখতে হবে মালগুলো, এটা নিশ্চিত করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যে জামানতটা নিচ্ছি সেটা শুধুমাত্র কি পারপস, নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে এটা রাখা হচ্ছে। জামানত রাখার উদ্দেশ্য কি? আসলে কোম্পানি ও এজেন্টের পারস্পরিক আস্থা নিশ্চিত করা। হ্যাঁ, আপনি বলতেছেন যে এই যে আমি আমি ফেসবুকে দেখলেন যে বা আপনি সোশ্যালে দেখেছেন যে আমরা এজেন্ট নিয়োগ দিতে চাই, আপনি আর বলছেন হ্যাঁ হ্যাঁ আমি নেব। আসলে আমি নেব, আসলে আপনাকে ভাবতে হবে যে আপনি আসলে ব্যবসায়িক কিনা, বা ব্যবসা করার মতো মন মাইন্ড আগ্রহ নিয়ে কি বলতেছেন কি আমি পারবো কিনা, আমি নেব কিনা। তো এই ব্যবসা করতে গেলে আপনাকে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে হবে। এই জন্য জামানত রাখার উদ্দেশ্য হলো কোম্পানি ও এজেন্টের পারস্পরিক আস্থা নিশ্চিত করা। ঠিক আছে, আপনার উপরে আমি আস্থা করে আমার একটা মাল পাঠাবো, 100 মাল পাঠাবো, এখন সেইটা আমার আস্থা কই তার, ঠিক আছে। এর জন্য কোম্পানি আপনার সাথে জামানত রাখবে। এবং এই যে এর পাশাপাশি দেখেন সিওডি, ক্যাশ অন ডেলিভারি, অর্থ লেনদেনের সঠিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আপনি এই যে অর্থগুলো কালেকশন করবেন, হ্যাঁ, এই যে তো আপনার বড় একটা পরিমাণে অ্যামাউন্ট থাকবে, কখনো 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এটা হলো মাল ভেদে অবস্থান বুঝে এগিয়ে ওইগুলো থাকবে সব সময়। এই যে কারেন্ট লেনদেন থাকতেছে, এগুলো সব সময় আপনার কাছে কিছু টাকা থাকবে। আবার ব্যাংক খোলা, এই যে ধরেন দেখা গেল কি যে বৃহস্পতিবারের দিকে ফিল্ড থেকে আসছে, তাহলে কি হলো, বৃহস্পতিবারের দিনে আপনার ফিল্ড থেকে আসছেই হলো সন্ধ্যার পরে, সে তো ব্যাংক সময় থাকে না। এই যে আপনার রোববারে গেল আপনি ব্যাংকে জমা দিতে, এই যে সব সময় আপনার কাছে যে একটা তারল্য থাকবে, এই জিনিসগুলো নিশ্চয়তা করা। এই জন্য কি করব, ডেলিভারি ব্যর্থতা, অর্থ ফেরত বা বিলম্ব বা ক্ষতির ক্ষেত্রে কোম্পানির নিরাপত্তা নিশ্চিত করে। জামানতের ধরন ও পরিমাণ। এখন জেলার ভ্যালু অনুযায়ী আমরা বলে থাকি যে জেলার ভ্যালু অনুযায়ী 1 থেকে 5 লক্ষ টাকা অথবা আলোচনার সাপেক্ষে জামানত গ্রহণ করা হয়। এখন যদি আপনি একটা জেলা নেন, আপনাকে একটা মাথায় রাখতে হবে যে একটা জেলার দায়িত্বে আপনি আছেন। একটা জেলায় কিন্তু অনেকগুলো উপজেলা থাকে। একটা জেলা কিন্তু শুধুমাত্র 1 কিলোমিটার রাস্তা না, বা 1 কিলোমিটার পথ না, বা 100 বসত বাড়ি না। এখানে লক্ষ লক্ষ পরিবার থাকে বা ক্লায়েন্ট থাকে। তো এই যে একটা বিষয়, তো এইখানে আপনাকে আমরা বলতেছি একটা জেলা আপনি নেবেন, তো সেখানে কিছু জামানত দেবেন। আপনার যদি প্রয়োজন হয়, আপনার কভারের যদি সক্ষমতা যদি মনে হয় যে না, আমি আমার পাশাপাশি আরও উপজেলার সাথে আমি কন্ট্যাক্ট করব, ঠিক আছে, উপজেলার সাথে আমি সাব এজেন্ট নিব, আপনি ওটা নিতে পারেন। তবে যদি উপজেলার সাথে কোনো অর্থনৈতিক বিষয় জড়িত থাকে, এইটার কোম্পানি যদি শিওর দেয় হ্যাঁ তার কাছ থেকে জামানত নেওয়া হলো বা এই নেওয়া হলো সে নেওয়া হলো, সেই দায়ভারিত্ব কোম্পানি যদি নেয়, উদ্ধৃতিতে যদি উল্লেখ থাকে, তাহলে কোম্পানির ফান্ডে জমা হলে কোম্পানি সেইগুলোর দায় নেবে। এছাড়া কোম্পানি তাদের কোনো দায় নেবে না। অর্থনৈতিক বিষয়ে সাব এজেন্ট বা উপজেলার সাথে কোনো দায় নেবে না কোম্পানি। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে আপনার একটা ব্যবসা করতে গেলে কিছু পুঁজি লাগবে, কিছু জামানত লাগবে, সঠিকতা নিশ্চিত করতে হবে যে আপনি আসলেই ব্যবসায়ী। তাহলে এইভাবে জামানতের পরিমাণগুলো নিশ্চিত হবে। তো এইটা জামানতের পরিমাণ বা ধরন এই সম্পর্কে আমাদের সেলস টিমে আপনি যোগাযোগ করবেন। সেলসের নাম্বার আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করবেন, তাহলে আপনার সেলস টিম আপনার সাথে যোগাযোগ করবে। তো এই বিষয়ে জামানতের বিষয়টা
সম্পূর্ণ যখন আপনি সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ আমি ব্যবসা করব, আমি এইটা স্যাটিসফাই, আমি আমার মতো করে আমি করব, তখন কি হবে, এই জিনিসটা সেলস টিমের সাথে যোগাযোগ করবেন, করে এটা সমন্বয় করে ওটা আপনাদের চুক্তির মাধ্যমে এটা সম্পন্ন হবে। এখন জামানত ফেরতের বিষয়, যেটা আপনি ধরেন জামানত দিচ্ছেন, রানিং করছেন, এখন এই যে দেখেন যে চুক্তি শেষ হলে সমস্ত পাওনা নিষ্পত্তির পর জামানতের পুরো অর্থ ফেরত দেওয়া হয়। এখানে কোনো মাসিক কাটা বা চার্জ প্রযোজ্য নয়। অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে যে আপনি জামানত আপনার চুক্তি শেষ হয়ে গেছে আপনার সাথে, আপনি যে ব্যবসা করবেন না বা যে কোনো আপনার সাথে শেষ, তখন আপনার যদি কোনো পাওনা থাকে, অর্থাৎ আপনার কাছ থেকে যদি কোম্পানি ক্যাশ অন ডেলিভারি যদি থেকে থাকে, তাহলে সেই টাকা, তারপরে আপনার যে মালামাল এই যাবতীয় নিষ্পত্তি শেষ হয়ে গেলে যদি কোনো ড্যামেজ করে থাকেন, কোনো পাওনা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে নিষ্পত্তি করে আপনার এই জামানতের টাকাটা বাকিটা ফেরত দেওয়া হবে। সেই ক্ষেত্রে কোনো মাসিক কাটা বা এই যে সার্ভিস চার্জ ইত্যাদি কোনো কিছুই প্রযোজ্য নয়। ফ্ল্যাট যেটা আপনি হিসেব করে যা হবে সেটা আপনাকে দেওয়া হবে। এইটা আপনার চুক্তিতে উল্লেখ থাকবে, ডিডে উল্লেখ থাকবে, এইটা আপনার চুক্তিপত্রে উল্লেখ থাকবে। এখন জামানত প্রদানের মাধ্যম, যদি আপনি মনে চান যে আমি জামানতের পরিমাণ কম, বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার যে কোনো মাধ্যমে আপনি দিতে পারেন, এইটা কোনো ম্যান্ডেটরি না। কোম্পানি থেকে অফিসিয়াল রিসিট ও এগ্রিমেন্ট কপি প্রদান করা হয়। সেটা হলো কি জিনিস, যে কোম্পানির থেকে আপনার কত টাকা পাবেন তার একটা স্লিপ আপনাকে দেওয়া হচ্ছে, এবং এগ্রিমেন্ট যেগুলো ছিল সেই কপিগুলো এগুলো ডিসকাশন হয়ে গেল, এগুলো যত যাবতীয় পাওনা এগুলো শেষ হয়ে যাবে, এভাবে নিষ্পত্তি হবে। এখন অতিরিক্ত তথ্য আমরা কিছু বলি জামানত সম্পর্কিত। জামানত নেওয়া হয় শুধু নিবন্ধিত অ্যাপ্রুভাল এজেন্টের কাছ থেকে, প্রাথমিক আগ্রহী আবেদনকারীর কাছ থেকে জামানত গ্রহণ করা হয় না। এবং যাদের সাথে আমাদের ডিল হয়েছে, যারা অফিসিয়ালভাবে আমরা এজেন্ট মঞ্জুর করা হয়েছে, আমরা তাদের কাছ থেকেই জামানতটা নেব। এবার একটু সংক্ষেপে বলি, জামানত হলো কোম্পানির নিরাপত্তা ও লেনদেনের আস্থা নিশ্চিত করার একটি অংশ। এটি খরচ নয়, বরং এটি সম্পূর্ণ ফেরতযোগ্য নিরাপত্তা আমানত। এটা সম্পূর্ণ একটা আমানত, যা নিষ্পত্তি হবে কিসের মাধ্যমে, চুক্তি শেষ হয়ে গেলে এর মাধ্যমে এটা নিষ্পত্তি করা হবে। আচ্ছা, পরবর্তী টপিক হলো পণ্য কম হলে করণীয় কি, বা পরবর্তী বিষয় হলো পণ্য কম হলে কি করণীয়। এখন অনেক সময় আপনি কারবার করতে গেলে পণ্য কম বেশি হতেই পারে। তো এইটা হতে পারে যে প্রথমে শুরুতে আপনি একটা নিছেন, আপনার এলাকাতে তো আপনি প্রচারই নাই যে আপনি কুরিয়ারের কাজ করেন, কুরিয়ার নিছেন, হ্যাঁ, আপনাকে ওইভাবে তো চেনে না, আপনার ওইরকম তো কাস্টমার তৈরি হয়নি। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, প্রথম চান্সে একটু পণ্য কম হয়, যত দিন যায় তত পণ্যগুলো বেড়ে যায়, কারবার বেড়ে যায়। এখন দেখা গেল যে পণ্য কম হলে আমরা কি করব বা করণীয় কি আছে। এখন এর মধ্যে টপিক হলো কষ্ট কমানোর জন্য ট্রান্সপোর্ট মডিফাইড করা। যদি হাব থেকে উপজেলায় কম পণ্য যায়, বড় ভ্যান না দিয়ে বাস, ট্রেন বা ছোট ভ্যান, রিক্সা ব্যবহার করা যায়। হ্যাঁ, অর্থাৎ একটা পণ্য গেছে আপনার, যে কোনোভাবে আমার খরচ কমের মধ্যে একটা সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন। এতে করে কি হয়, খরচ কমে যায় এবং ট্রান্সপোর্ট অপটিমাইজ করা যায়। এবার আসেন অন্য অন্য পার্সেলের সাথে একত্রীকরণ। দেখা গেল একই রুটে বা একই উপজেলার জন্য একাধিক গ্রাহকের পার্সেল একত্রিত করে পাঠানো হয়। একই রুটে বা একই উপজেলার জন্য একাধিক গ্রাহকের পার্সেল একত্রিত করে পাঠানো, এইটা একটা প্রক্রিয়া। দেখা গেল যে এই পণ্য গেছে, এর সাথে আর একটু নিয়ে যাওয়া, ওই ঝামেলাটা শেষ করলাম। যদি আমরা এক লাইনে যাচ্ছি, হ্যাঁ, একইভাবে যাচ্ছি, তাহলে এই যে বেশি লোক না দিয়ে, বেশি রুট না করে রুট কমানো, এইটা হলো। এতে করে কি হয়, ট্রান্সপোর্ট ভাড়া ও সময় কমে, ডেলিভারি কার্যকারিতা বৃদ্ধি পায়। অর্থাৎ একটা যে ডেলিভারি আপনি ঝুলিয়ে রাখছেন, এইটা আরও 2 দিন পরে ওয়েট না করে ওইটা খালাস হয়ে গেল। পণ্য কম হলে করণীয়,
আর একটা বিষয় হলো যে এজেন্টের কার্যক্রম বৃদ্ধি করা। যদি দেখা যায় যে আপনার পণ্যগুলো কম হচ্ছে, তখন কি হবে, যে উপজেলা বা জেলায় লাইট, লিফলেট প্রচারণা বা কনসালটেশনে করে নতুন গ্রাহক ব্যবসায়ী পার্সেল আনতে উৎসাহিত করা। তো এইটা কি করতে হবে, অনেক সময় আপনার পণ্য কম হলো বা আশেপাশে একটু একটা ব্যানার দিলেন যে এই কুরিয়ার করা হয়, হ্যাঁ, বা লিফলেট দেওয়া হলো। এইটা কোম্পানি এবং এজেন্ট সমন্বয় এগুলো হয়। তারপরে কি হয়, ছোট পরিমাণ পার্সেল থাকলেও নতুন কন্ট্রাক্ট বা ছোট ব্যবসায়ীর সাথে যোগাযোগ চালানো যায়। অনেক সময় দেখা গেল যে একটা মাল একটা লোকের সাথে একটু আমার নিয়ে আসতে হচ্ছে কি, একটু ছোট মাল, কম পরিমাণ কম, তারপরে একটু আপনি যদি একটু নিয়ে যান তাহলে কি হয়, ওর সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়। ও জানে যে আসার সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে নিয়ে যাবে, সে তখন অন্যদিকে থেকে আপনার দিকে আস্থা বেশি করবে। এইভাবে এজেন্টের কার্যক্রম বৃদ্ধি করা যায়। এবং সময়সূচি ও রুটের সমন্বয় করা। কম পার্সেলের দিনে ফিক্সড ডেলিভারি রুট পরিবর্তন বা সংক্ষিপ্ত করা যায়। যেদিন আমার কম পার্সেল, আমরা অত দূর না যেয়ে আমরা কম রাস্তায় যাব, এগুলো করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় সপ্তাহে 2 থেকে 3 বার ডেলিভারি রুট করার পরিবর্তে প্রতিদিন ছোট ছোট রুটে ট্রান্সপোর্ট করা যায়। তো এইভাবে আমরা কি করতে পারি, সময়সূচি রুটের সমন্বয় করতে পারি। এবার আমরা সংক্ষেপে যদি এই বিষয়গুলো একটু বুঝাই, সেটা হলো পণ্য কম হলে করণীয় কি। সংক্ষেপে যদি আমরা বলি, ট্রান্সপোর্ট ছোট বা সাশ্রয়ী মাধ্যমে চালানো, পার্সেল একত্রিত করে পাঠানো, এজেন্ট বা স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে নতুন পার্সেল আনয়ন করা, রুট ও সময়সূচি সমন্বয় করা এবং প্রমোশনাল অফার বা চার্জ পূর্ণ বিন্যাস চালু করা। তো এইটা কোম্পানির সঙ্গে সমন্বয় করে এইটা কাজ করতে হবে। এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো, ব্যবসা না করতে চাইলে চুক্তি বাতিল করতে পারবো? হ্যাঁ, অবশ্যই চুক্তি বাতিল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে চুক্তি বাতিল করার জন্য কিছু কিছু আপনাকে প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে। সেই ক্ষেত্রে হলো কি, যে চুক্তি বাতিল করার অনুমতি। সাধারণত পার্সেল এক্সপ্রেস কুরিয়ার লিমিটেডের সাথে চুক্তিতে রিসাইন বা চুক্তি বাতিল করার ধারা থাকে। যদি কেউ আর ব্যবসা না করতে চান, তিনি নির্ধারিত নোটিশের মাধ্যমে চুক্তি বাতিল করতে পারবেন। অর্থাৎ আপনাকে এই যে প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, লিখিত নোটিশ দিতে হবে যে আমি আমার এই কারণে, আমার অসঙ্গতির কারণে বা আমার ব্যক্তিগত কারণে আমি আসলে আমি আপনাদের সাথে ব্যবসা করতে চাই না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, লিখিত নোটিশ দিতে হবে। কোম্পানিকে আগেই লিখিতভাবে জানান যে আপনি চুক্তি বাতিল করতে চাইছেন। এখন এই নোটিশ সীমার সাধারণত 30 দিন হতে পারে। তো এই যে নোটিশ দিলেন, এই 30 দিনের মধ্যে সাধারণত ধরেন অ্যাকশন নিল, হ্যাঁ ঠিক আছে, 15 দিন পরে বলল ঠিক আছে তাহলে আপনার সাথে আমরা চুক্তি বাতিল করব, এইটা কোম্পানি থেকে জানাবে। এখন এই প্রক্রিয়ার মাধ্যমে যখন নোটিশ আসবে, তার মাধ্যমে কি হবে, সকল দায় মওকুফের নিষ্পত্তি হবে। যেমন আপনার কাছে যদি সিওডির অর্থ থাকে, পার্সেলের বকেয়া থাকে, কমিশন থাকে আপনার, ও অন্য অন্য দায় সম্পূর্ণ, অর্থাৎ মালামাল যে কোনো নিষ্পত্তি আপনি কি পাবেন এবং কোম্পানি আপনার কাছ থেকে কি পাবে, বিষয়গুলো নিষ্পত্তি হবে। এইগুলো যখন ক্লিয়ারেন্স হবে, তারপরে কি হবে, আপনার জামানত ফেরতের গ্রহণ করা হবে। চুক্তি বাতিলের পর জমাকৃত জামানত কোম্পানি ফেরত দিবে যদি কোনো ক্ষতি বা বকেয়া না থাকে। অর্থাৎ আপনার যদি সকল দায় শেষ হয়ে যায়, এগুলো শেষ হলে, ক্লিয়ারেন্স হলে আপনার যে পরিমাণ টাকা আপনার জামানত দিচ্ছেন সেটা আপনি ফেরত পাবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন এজেন্টের ক্ষেত্রে একজন এজেন্টের ক্ষেত্রে কোনো জরিমানা বা অতিরিক্ত চার্জ সাধারণত ধার্য করা হয় না, যদি কোম্পানি বা গ্রাহকের ক্ষতি না করে থাকেন। এখন বাতিল প্রক্রিয়া দ্রুত করতে চাইলে সব লেনদেন হিসাব সঠিকভাবে রাখা জরুরি। আপনার সব কিছু লেনদেনগুলো আপনাকে কী করতে হবে, সঠিকভাবে আপনাকে পরিষ্কার রাখতে হবে। সংক্ষেপে আমরা বলবো, হ্যাঁ, ব্যবসা না করতে চাইলে এজেন্ট চুক্তি বাতিল করা সম্ভব। কেবল লিখিত
নোটিশ দিতে হবে, সকল দায় নিষ্পত্তি করতে হবে এবং জামানত ফেরত পাওয়া যাবে। তো এইভাবে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ব্যবসা করতে পারি। তো পরিশেষে আমরা বলবো যে আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে একটা কোম্পানির সাথে ব্যবসায়িকভাবে চুক্তি করতে হবে এবং এই যে আপনার এই প্রক্রিয়া, এই মন মানসিকতা থাকতে হবে, অর্থাৎ এই কাজগুলো করার সক্ষমতা আপনাকে থাকতে হবে। যদি শুরুতে দেখা যায় যে মাল অনেক সময় কম বেশি হতে পারে এবং আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো পাঠাবো, এখন দেখা যাচ্ছে যে মাল কম, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিকল্প রুট নিব, অর্থাৎ এনি হাউ আমরা যে কোনোভাবে আপনার হাউজে মাল পৌঁছে দিব এবং আপনি কি করবেন, সেই মালগুলো আমাদের কাছে প্রেরণ করবেন। ঠিক আছে, এই প্রেরণ যে করবেন সেই খরচ কোম্পানি বহন করবে। তো তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলার মতো, না বুঝে থাকেন বা অনেক প্রশ্ন থাকে, তাহলে দয়া করে সরাসরি আমাদেরকে নক করবেন। ঠিক আছে, আমাদেরকে সরাসরি ফোন দিবেন। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আমরা দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, সেলস দেওয়া আছে, আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনারা নক করতে পারেন। তো পরিশেষে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।